নমস্কার, গীতাঞ্জলি সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শ্রদ্ধা, প্রণাম এবং ভালোবাসা। আজকের ভিডিওটা আমি বাংলা ভাষাতেই করবার চেষ্টা করছি, কারণ অনেকে আমাকে অনুরোধ করেছিলেন যে আমি যাতে বাংলায় কিছু ভিডিও বানিয়ে দিই, তাতে ওনাদের বুঝতে একটু সুবিধে হয়। তো আজকে যে বিষয়, এই বিষয়টা তাল সম্পর্কিত একটা বিষয়। সঙ্গীতে তালের ভূমিকা আজকে আমাদের যেটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব, এবং আমরা কিছু জিনিস একটু যাতে সরলভাবে বুঝতে পারি, কারণ আমার কাছে অনেক বাচ্চারা বা বড়রা গান শিখতে আসেন, তাদের যেটা সমস্যা হয়ে দাঁড়ায় অনেক সময় তারা তালের জায়গাটা, হয়তো সুরটা খুব সুন্দর হচ্ছে বা গলার একটা ফাউন্ডেশনটা ঠিকঠাক তৈরি হয়েছে, কিন্তু তালটা কোথাও গিয়ে যেন একটু নড়বড় করছে। তো সেই বিষয়ে আজকে আমাদের আলোচনা, এবং আমি কয়েকটা বিষয় একটু সঙ্গীত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, যেটা ফলো করলে হয়তো তাদের কিছুটা উপকার হতে পারে। তবে প্র্যাকটিস এবং নিজস্ব রেয়াজ এবং সাধনার তো কোনো বিকল্প হয় না, সেটা করতেই হবে। আর এই ভিডিওটার সাবস্টিটিউট হিসাবে আমি হিন্দি ভাষায় এবং ইংলিশেও আমি এই ভিডিওর ভার্সন কিছু দেওয়ার পরে চেষ্টা করব, যাতে সেটা সবাই বুঝতে পারেন। তো আজকে আমরা মূলত তিন তাল নিয়ে আলোচনা করব, কারণ তিন তালটা এমন একটা তাল যেটা আমাদের বুঝতে, বোঝাতে সবটাই সুবিধে, এবং তিন তালে অনেক কিছু করা যায়। প্রথমেই বলে রাখি, যারা গান ভালো করে গাইবার চেষ্টা করছো বা করছিস, তাদের একটাই কথা বা একটাই মেসেজ, যে গানের শুরুর থেকে যেমন আমরা সা রে গা মা পা ধা নি সা বা সুর, স্বর, শ্রুতি, প্রত্যেকটা জিনিসে আমরা যেমন ভালোভাবে এফর্ট দেব, ঠিক ডে ওয়ান থেকে আমরা যেন তালের দিকেও মন রাখি। কারণ গান গাইছি, গানটা গানটা গেয়ে একজন অনেক সময় অনেকে বলে থাকেন যে এত গানের আবেগে আমি চলে গেছি যে গানের তাল কোথায় চলে গেল। এটা হচ্ছে আমাদের জীবনের মতন, তোমার জীবনে যে হার্টবিট, এটা কি হচ্ছে, ধপ ধিক ধিক ধিক। তো এই জিনিসটা যদি ধিক 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 ধিক, তাহলে আমাদের জীবনটাই একটা বাজে হয়ে যাবে, আমাদের আইসিইউতে গিয়ে এখন থাকতে হবে। তো ঠিক গানের ব্যাপারটাও তাই, এবং তাল কিন্তু আমাদের প্রত্যেকটা জিনিসের সঙ্গে যুক্ত। সুর যেমন আমাদের প্রত্যেকটা জিনিসে আছে, তালটা আরও অতপ্রতভাবে যুক্ত। আমরা যখন হাঁটি তখনও আমরা একটা রিদিমে হাঁটি, আমরা যখন কথা বলি তার পেছনেও একটা গতি থাকে। এই গতিটাই হচ্ছে আমাদেরকে এগিয়ে নিয়ে যায়। তো গতিহীন কোনো জিনিস হয় না। জীবনেরও যেমন একটা গতি থাকে, লয় থাকে, ছন্দ থাকে, তেমন গানে সেটাকে আমরা অ্যাপ্লাই করব। তো প্রথমে আমি একটা কথা বলবো, প্রথমে সবসময় একটা জিনিস বোঝবার চেষ্টা করতে হবে, যে আমরা ঘড়ি কাঁটায় যেমন আমরা টিক 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 টিক, এই জিনিসটা যখন হয় তখন আমরা ওটাকে ধরতে পারি, বা ঘড়ির কাঁটা না হোক, আমরা যখন হাঁটি, এই যে আমরা হাঁটছি স্টেপিং দিয়ে, তার মানে এটা ওয়ান, এক গুণ লয়টাকে যদি আমরা ধরি, 1 2 3 4 5 6, এই হেঁটে হেঁটে যাচ্ছি তো, বা আমরা যদি ছুটেও যাই, একটু র্যাপিডও যাই, তাহলে এইটা যাচ্ছে, কিন্তু আমাদের গতিটা কিন্তু সেম হচ্ছে। তাহলে আমরা ফাস্ট গতিটা ধরছি। আমরা যারা তালে খুবই একটু সমস্যার মধ্যে আছি, আমরা প্রথমে হেঁটে আমরা স্টেপিং দিয়ে প্র্যাকটিস করতে পারি। কীরকম, একটা আমরা জায়গা নিয়ে নিই, একটা প্লেস নাও, নিয়ে সেখানে হাঁটো। যখন একটা পা ফেলবে তখন 1 2 3 4, এইভাবে মুখে বলে বলে পাটা ফেলে 16টা স্টেপিং ফেলো। সেকেন্ড, যখন আমরা দ্বিগুণ লয় ওটাকে নিয়ে যাব, তখন আমরা একটা থেকে আর একটা যে পা ফেলছি, 1 আর 2 এর মিডিলে আমরা 1 2 বলবো, অর্থাৎ 1 2 3 4
5 6 7 8 মানে এই জিনিসটা, মানে আমি যদি স্টেপিং ফেলি 1 2 3 4 5 6 7 8, তারপরে আমরা কি করব, একটা স্টেপিংয়ের মধ্যে আমরা 1 2 3 4 কাউন্ট করব। যদি আমি হাঁটি এখান থেকে, তাহলে 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। এইটা হচ্ছে আমাদের জীবনের সঙ্গে তালের ছন্দটাকে মেশানোর একটা জায়গা। এইটা আমরা করতে পারি। তাহলে আমরা প্রথম যেটা দেখলাম যে আমাদের শরীরের সঙ্গে লয়টাকে কিভাবে আমরা বসাতে পারছি। এইবার আমরা আসবো কাউন্টিং। ফার্স্ট কিচ্ছু করবার দরকার নেই, জাস্ট আমরা গাঁট গুনব। 1 2 3 4 5 6, ঠিক যেমনিভাবে আমরা হেঁটেছিলাম বা আমরা এই ঘড়ির কাঁটার কাউন্টিংটা করেছিলাম, মানে একটা কাঁটা যখন আর একটা কাঁটাতে যাচ্ছে তখন আমরা যেটা ভাবে জিনিসটাকে ভেবেছিলাম। তো নেক্সট আমরা যেভাবে করতে পারি, তাহলে একটা বিটিংসের মধ্যে আমি যখন একটা বিটিংস একবার বলবো, তাহলে গাঁট গোনাটা কি হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এইটা হচ্ছে আমাদের সিঙ্গেল লয়, এক গুণ লয়। ঠিক আছে, এবার আমরা যখন দ্বিগুণ লয়ে যাব, সেটা যে কোনো তালের ক্ষেত্রে হতে পারে, সেটা শুধু 3 তাল, ঝাঁপ তাল, দাদরা তাল, কাহারবা তাল, কি আড়া চৌতাল, কি পঞ্চম সোয়ারি, যে কোনো তাল একটা মাত্রায় যখন দুটো করে বাণী হবে সেই তালে সেটা দ্বিগুণ। অর্থাৎ আমরা এখন 3 তাল নিয়ে আলোচনা করছি, 3 তালের ঠেকায় আমি আসছি। তার আগে আমি বলে নিই, তাহলে একটা মাত্রায় যখন দুটো বাণী হবে, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। নেক্সট আমরা যখন এটাকে 3 তালে যাব, সরি 3 তাল বলছি, 3 গুণে যাব, তো তখন কি করতে পারি, আমরা একটা মাত্রার মধ্যে আমরা 3টে করে বাণী করব। 1 2 3 1 2 3 1 2 3 1 2 3। যখন এটাকে আমরা 4 গুণে নিয়ে যাব, তখন আমরা একটা মাত্রার মধ্যে 4টে করে বাণী করব। 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3। তো এটা হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার। তো আমরা যদি কোনো তাল এইভাবে বাড়িতে অভ্যাস করি বা করবার চেষ্টা করি, আমাদের কিন্তু ধীরে ধীরে তালের জায়গাগুলো কিন্তু বা লয়ের জায়গাগুলো কিন্তু অনেকটাই মজবুত হতে পারে, যদি আমরা নিয়মিত এটাকে মাথায় রেখে চলি। এবার আসি আমরা 3 তালের ঠেকা। 3 তালের ঠেকা কি? ধা ধিন ধিন, ধা ধা ধিন ধিন, ধা না তিন তিন, তা তে টে ধিন ধিন ধা। আমি যে তেটে ধিন ধিন দা বললাম, এটা তা ধিন ধিন দাও। ঠিক আছে, আমি তেটেটা ইউজ করছি এখানে। এইটাকেই যখন আমি দ্বিগুণ বলবো, ঠিক আগের মতন ব্যাপারটা চলে যাব। তাহলে একটা মাত্রায় আমরা দুটো করে বানিয়ে দেবো। ব্যাপারটা কি থাকবে? ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, না তিন তিন না তিট ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, না তিন তিন না তিট ধিন ধিন। ঠিক সেম ভাবে 3 গুণটা হবে, ঠিক সেম ভাবে 4 গুণটা হবে। আমি তবু একবার দেখিয়ে দিচ্ছি 3 গুণটা। ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, না তিন তিন তা তেটে ধিন ধিন ধা, ধা দিন ধিন ধা, না তিন তিন তা তেটে ধিন ধিন ধা, ধা দিন ধিন ধা, ধা দিন ধিন ধা, না তিন তিন তা তেটে ধিন ধিন ধা, ধা দিন ধিন ধা ধা। ঠিক এভাবে 4 গুণ হবে, অর্থাৎ একটা মাত্রায় আমরা 4টে বাণী বলবো। ধা দিন ধিন দা, ধা দিন ধিন ধা, না তিন তিন না তেটে ধিন ধিন দা, ধা দিন ধিন দা, ধা দিন ধিন দা, না তিন তিন না তেটে ধিন ধিন দা, ধা দিন ধিন দা, ধা দিন ধিন দা, না তিন তিন না তেটে ধিন ধিন দা, ধা দিন ধিন, ধা দিন ধিন দা, না তিন তিন তা তেটে ধিন ধিন দা ধা। এই যে ধাটা লাস্টে এলাম, অর্থাৎ এটাকে বলা হয় সম। সম হচ্ছে আমাদের বাড়ি, আমরা যেখানেই থাকি, আমাদের গান বাজনার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আমাদের সোমে কিন্তু ফিরতেই হবে। সোম, যেটা বাংলায় আমরা সোম বলবো বা হিন্দিতে বললে সম বলবো। ঠিক আছে, হিন্দি বা ইংলিশ যদি আমরা বলি। তো
সামে আমাদেরকে ফিরতেই হবে, এটাই আমাদের ব্যাপার। যেরকম আমরা বাইরে কোথাও কাজ করতে গেলে বা কোনো প্রোগ্রাম গেলাম, গান করলাম, যেখানেই যাই বাড়ি আমাদের ফিরতেই হবে, সে বাড়িটা যেখানেই হোক। তো সেই রকম সামে ফিরতে হবে। আর একটা ব্যাপার, সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার, আমরা যখন কোনো তাল বলবো বা তালের ঠেকাটা বলবো, তখন কিন্তু তার একটা সুন্দরভাবে সেটাকে রিসাইট করতে হবে। ধা ধিন দিন দা, ধা ধিন দিন দা। তাতে কি হবে, আমি নিজেও মজা পাবো এবং যে শুনছে সেও কিন্তু মজা পাবে। তো এই ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ব্যাপার, আমরা যদি কখনো এরকমভাবে বলি ধা ধিন দিন ধা ধা দিন, তাহলে কিন্তু বিষয়টা বড্ড কঠোর শোনাচ্ছে, কঠিন মানে রুক্ষ শোনাচ্ছে। তো সেইটা বললে খুব একটা আমরা নিজেরাও আনন্দ পাবো না, অন্যকেও আনন্দ দিতে পারবো না। কারণ গান বাজনায় নিজের আনন্দ পাওয়ার সঙ্গে সঙ্গে অন্যকে আনন্দ দিতে পারাটাও একটা খুবই মানে গুরুত্বপূর্ণ ব্যাপার। তো এবং অন্যকে আনন্দ দেওয়া এবং নিজের ভালো লাগা বা নিজের ব্যাপারটা ঠিকভাবে নিজেকে মানে নিজের মনোরঞ্জনটা ঠিকভাবে হওয়া, সেটা যেভাবেই হোক, মনোরঞ্জন হোক বা আত্মারঞ্জন যেটাই বলি আমরা, সেটাও সঠিকভাবে হওয়াটা খুবই জরুরি। এবার আমি এই ভিডিওতেই আমি বলে দিই, কারণ আমি আবর্তন নিয়ে ভেবেছিলাম আর একটা অন্য ভিডিও বানাবো, কিন্তু এটা খুব রিলেটেড বলে আমি একটু বলে দিই। সেটা হচ্ছে আবর্তন। আবর্তন হচ্ছে একটা সাইকেল, অর্থাৎ প্রথম সাম থেকে যখন আমরা পরের সামে ফিরছি, অর্থাৎ সেই যে সাইকেলটা, এই যে রিপিটেডলি সাইকেলটা ঘুরছে, এগুলো কিন্তু একটা আবর্তন যাচ্ছে, ঠিক আছে? যেমন ধা ধিন দিন ধা, ধা ধিন দিন ধা, না তিন তিন না তেটে ধিন দিন ধা ধা। অর্থাৎ একটা আবর্তন 16-এ কমপ্লিট হলো, সেকেন্ড আবর্তন শুরু হলো। তো এই 1 গুণ 2 গুণ 3 গুণ এবং 4 গুণ, এইটার মধ্যেও আবর্তনের একটা বিশেষ ভূমিকা আছে। সেটা হচ্ছে যে 1 গুণটা এই একটা আবর্তনে একবার হয়, অর্থাৎ ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, না তিন তিন তা তেটে ধিন ধিন ধা। 2 গুণটা দুবার হয়, অর্থাৎ এই যে পুরো ঠেকাটা, এই পুরো ঠেকাটা 2 গুণে দুবার হবে, অর্থাৎ এই 16 মাত্রার মধ্যে এই 16 মাত্রাটাই পুরোটাই দুবার হবে। অর্থাৎ ধা ধিন ধিন দা, ধা ধিন ধিন দা, না তিন তিন না তেটে ধিন ধিন দা, শেষ। আবার ধা ধিন ধিন দা, ধা ধিন ধিন দা, না তিন তিন না তেটে ধিন ধিন দা, শেষ। অর্থাৎ একটা আবর্তনের মধ্যে পুরো ঠেকাটা দুবার হলো। আর 4 গুণের ক্ষেত্রে, 4 গুণটা এই জন্য বলছি বোঝানোর সুবিধার্থে, 3 গুণটা অনেক সময় আমাদের বুঝতে সমস্যা হতে পারে। 3 গুণটা অলরেডি আমি একবার বলে দিয়েছি। ধা ধিন ধিন দা, ধা ধিন ধিন দা, না তিন তিন না তেটে ধিন ধিন দা, শেষ, পুরো ঠেকাটা শেষ। আবার ধা ধিন ধিন দা, ধা ধিন ধিন দা, না তিন তিন না তেটে ধিন ধিন দা, শেষ। ধা ধিন ধিন দা, ধা ধিন ধিন দা, না তিন তিন না তেটে ধিন ধিন দা, শেষ। ধা ধিন ধিন দা, ধা ধিন ধিন দা, না তিন তিন না তেটে ধিন ধিন দা, ডান। ধা অর্থাৎ সাম। তার মানে পুরো ঠেকাটা এই 16 মাত্রার মধ্যে, মানে 16 মাত্রা এই একটা আবর্তনের মধ্যে 4 বার হলো। তো এইভাবেও কিন্তু আমরা তালগুলোকে ধীরে ধীরে প্র্যাকটিস করতে পারি। এবং যে গানই আমরা করি, সেটা হিন্দুস্তানি ক্লাসিক্যাল হলে তো, বা যে কোনো ক্লাসিক্যাল কর্ণাটকী মিউজিক, যে কোনো কিছুর ক্ষেত্রে তালের জায়গাটা কিন্তু ভীষণ জরুরি একটা জায়গা। মানে তাল ছাড়া টলবে জিনিসটা। তো তাল ছাড়া আমরা কখনোই গাওয়া সম্ভব নয়। তো সেই জন্য যারা শিক্ষার্থী, তাদের নিয়মিত অনুশীলনের সঙ্গে তালটাকে যুক্ত করতে হবে। এবং সব থেকে ইম্পর্টেন্ট একটা জায়গা, যে যদি আনুষঙ্গিক কিছু ইনস্ট্রুমেন্ট শেখা যায়, অর্থাৎ যদি গান শেখার সাথে সাথে একটু তবলা শেখা যায়, বা নাচ, কত্থক ডান্স শেখা যায়, বা যে কোনো নাচের তো কোনো ক্লাসিক্যাল ডান্স কিছুটা নলেজ থাকে, তাহলে আমার মনে হয় যে সেই বিষয়টার প্রতি একটা তালের জায়গাটা একটু স্ট্রং হয়। তো আমরা অনেকে ভাবি গান তো শিখছি, ঠিক আছে, কোনো ব্যাপার না, গান হয়ে যাবে, কিন্তু কোনো একটা বিশাল ব্যাপার, কারণ তাল একটা বিশেষ ব্যাপার। মানে কি বলবো, আমাদের হৃৎপিণ্ড আছে, ফুসফুস আছে, আমরা যেমন ফুসফুস ছাড়া বাঁচবো না, আমরা হৃৎপিণ্ড ছাড়াও বাঁচবো না, ব্যাপারটা তাই।
একে অন্যের পরিপূরক। তো তালের জায়গাটা অনেক মানুষ মনে করেন যে ও ঠিক আছে, গান শিখছি, গান হয়ে গেল, বা একটু বাজনা বাজাচ্ছি, হয়ে গেল, ঠিক আছে। কিন্তু নিয়মিত তালে প্র্যাকটিস করা, নিয়মিত, এবং সেইটা খুব গুরুত্বপূর্ণ। আমি জানি না এই ভিডিওটাতে আমি সবটা বলে উঠতে পারলাম কি না। নেক্সট ভিডিওতে আমার যদি কিছু মিসিং থেকে যায়, আমি সেগুলো নিয়ে বিশদে চর্চা করব, এবং আমি চেষ্টা করব এটাকে বাংলা ছাড়াও হিন্দি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে ভিডিওগুলোকে বানানো। ধন্যবাদ। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে নিশ্চয়ই সবার সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকুন। নমস্কার।